নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেককে স্বাগত এবং আপনার সাথে আছি আমি পর্ণদীপ। আর WBSSC গ্রুপ সি এবং ডি এর জন্য আমরা জিকের প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করছিলাম। আজ তার সেকেন্ড লেকচার এবং প্র্যাকটিস সেট 2তে আমরা আরও কিছু ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনের ওপর বেস করে যেখান থেকে কোশ্চেন আসতে পারে পরীক্ষায় সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব। চলুন দেখা যাক। আজকের যে প্রথম কোশ্চেন সেটা হচ্ছে সত্যার্থ প্রকাশ বইটির রচয়িতাকে। সত্যার্থ প্রকাশ বইটির রচয়িতাকে অপশানগুলো দেখে নিন: স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংস, স্বামী দয়ানন্দ সরস্বতী, স্বামী প্রভাবানন্দ। তো এর মধ্যে কারেক্ট অ্যান্সার কিন্তু স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতী, যার আদি নাম ছিল মূলাশঙ্কর, তিনি কিন্তু সত্যার্থ প্রকাশ বইটির রচয়িতা। এবার স্বামী দয়ানন্দ সরস্বতী সম্পর্কে আমরা আরও কিছু ইম্পর্টেন্ট তথ্য দেখে নেব। যেমন দেখুন, স্বামী দয়ানন্দ সরস্বতী কিন্তু তার যে রিফর্মস মুভমেন্ট চালু করেন তার নাম কিন্তু আর্য সমাজ, এবং তিনি আর্য সমাজের প্রতিষ্ঠাতা হিসেবেও কিন্তু পরিচিত। আর্য সমাজের প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দ সরস্বতী, তিনি কিন্তু 1875 সালে এই আর্য সমাজ তৈরি করেন। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় কিন্তু ডিরেক্টলি চলে আসে আর্য সমাজের প্রতিষ্ঠাতাকে। স্বামী দয়ানন্দ সরস্বতী। আর্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1875 সালে। তিনি কিছু ইম্পর্ট্যান্ট কথা বলেন এবং বা বক্তৃতা দেন বলতে পারেন, বা কোটও তার কিছু ইম্পর্ট্যান্ট আছে। যেমন দেখুন, গো ব্যাক টু ভেদাস, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তিনি বলেছিলেন গো ব্যাক টু ভেদাস, বেদে ফিরে যাওয়ার জন্য তিনি বলেছিলেন। এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষার ডিরেক্টলি কোশ্চেন চলে আসে গো ব্যাক টু ভেদাস কে বলেছিলেন। তিনি কাস্টিজম, চাইল্ড ম্যারেজ, সতী, আইডল ওরশিপ অর্থাৎ মূর্তি পূজা, এগুলোর কিন্তু বিরুদ্ধে ছিলেন। কিন্তু তার যে মুভমেন্ট, এটা কিন্তু রিভাইভিং বৈদিক প্রিন্সিপালের ওপর বেস করে। এবারে আসি রিভাইভালিস্ট মুভমেন্ট এবং রিফর্মিস্ট মুভমেন্টের মধ্যে পার্থক্য কী। আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন, সেই সময় যে মুভমেন্টগুলো ছিল, সামাজিক যে মুভমেন্টগুলো হয়েছিল, সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে রিভাইভালিস্ট মুভমেন্ট, আর একটা হচ্ছে রিফর্মিস্ট মুভমেন্ট। রিভাইভালিস্ট মুভমেন্ট কোনগুলো? রিভাইভালিস্ট মুভমেন্ট হলো সেই মুভমেন্টগুলো যারা অর্থোডক্স বা গোঁড়া, তখনকার দিনের যে গোঁড়া যে সমাজতত্ত্ব ছিল, গোঁড়া নিয়মে সমাজের পরিকাঠামো ছিল, সেগুলো থেকে তারা বেরিয়ে আসতে চাইতো না। তারা তাদের সেই ট্র্যাডিশানকে, পুরনো সেটা ভালো হোক বা খারাপ হোক, সেই ট্র্যাডিশানকেই ফলো করতে চাইতো। তো রিভাইভালিস্ট মুভমেন্টে এমন ছিল যে তারা পুরনো দিনে তারা ফিরে যেতে চাইছিল। পুরনো দিনের বেদ বা পুরনো দিনের যে আমাদের গ্রন্থগুলো ছিল, সেই গ্রন্থের ওপর বেস করে তারা সমাজ ব্যবস্থাকে পরিচালিত করতে চাইছিলেন। তো তাদেরকে বলা হয় রিভাইভালিস্ট, বা সেই মুভমেন্টকে বলা হয় রিভাইভালিস্ট মুভমেন্ট। এই যে আর্য সমাজ, এটা কিন্তু এই যে রিভাইভালিস্ট মুভমেন্ট ছিল। আর আর্য সমাজ রিভাইভালিস্ট মুভমেন্ট কীভাবে বুঝছেন? স্বামী দয়ানন্দ সরস্বতী কিন্তু বারবার বলে গেছেন গো ব্যাক টু ভেদাস, অর্থাৎ বেদে ফিরে যেতে, মানে অর্থাৎ পুরনো গ্রন্থে ফিরে যাওয়ার কথা তিনি বলেছেন। তো রিভাইভালিস্ট মুভমেন্টের এক্সাম্পল আর্য সমাজ, ওয়াহাবি মুভমেন্ট, এগুলো কিন্তু অর্থোডক্স মুভমেন্ট ছিল। রিফর্মিস্ট মুভমেন্ট কোনগুলো? রিফর্মিস্ট মুভমেন্টে বলা হতো যে আমাদের প্রাচীন যে কুপ্রথাগুলো ছিল, যেমন সতীদাহ প্রথা, কন্যা সন্তান জন্মালে তাদেরকে মেরে ফেলা, বাল্যবিবাহ, এই যে কুপ্রথা, এগুলোকে বর্জন করে আমাদের সমাজের সংস্কার দরকার। তো সেটাকে বলা হয় রিফর্মিস্ট মুভমেন্ট। এই ধরনের মুভমেন্টকে বলা হয় রিফর্মিস্ট মুভমেন্ট। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে প্রার্থনা সমাজ, এক্সাম্পল ব্রাহ্ম সমাজ, এক্সাম্পল প্রার্থনা সমাজ, ব্রাহ্ম সমাজ, এগুলোকে কিন্তু, বা ডিরোজিওর নব্য বেঙ্গল যেটা, সেটাও কিন্তু এই রিফর্মিস্ট মুভমেন্টের এক্সাম্পল। নেক্সট কোশ্চেন, পারমাণবিক বোমার জনক হিসেবে বিবেচনা করা হয় কাকে? তো এই যে কোশ্চেনটা, এটা কিন্তু আপনারা রিসেন্ট ঘটনা বা রিসেন্ট মুভির সাথেও কম্পেয়ার করতে পারেন। রিসেন্টলি ওপেন হেইমার মুভি বেরিয়েছিল 1 বা 2 বছর আগে। তো এই যে ওপেন হেইমার, তো এই যে ওপেন হেইমার মুভি বেরিয়েছিল, সেখান থেকে আপনারা কিন্তু গেস করতে পারেন যে রবার্ট ওপেন হেইমার, ইনি কিন্তু পারমাণবিক বোমার জনক। তো পারমাণবিক বোমার জনক তো আপনারা জেনে নিলেন। এবার এই যে পারমাণবিক বোমা কোন প্রিন্সিপালের ওপর বেস করে তৈরি হয়, সেটাও আমরা দেখে নেব। দেখুন, বেসিক্যালি পারমাণবিক বোমা বা হাইড্রোজেন বোমা, এই টাইপের বোমা, এগুলো কিন্তু দুটি প্রিন্সিপালের ওপর বেস করে চলে। একটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন, একটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। নিউক্লিয়ার ফিশন হচ্ছে
একটা বড় অ্যাটম সেটাকে ভেঙে যদি আলাদা আলাদা টুকরো টুকরো করা হয়, সেই যে ঘটনা সেটাকে আমরা বলবো নিউক্লিয়ার ফিশন। অর্থাৎ একটা বিগ অ্যাটম সেটা স্প্লিট হচ্ছে তার থেকে ছোট অ্যাটমে। আর নিউক্লিয়ার ফিউশন কোনগুলো বা পারমাণবিক সংযোজন কোনগুলো? দুটো বা তার বেশি অ্যাটম যদি একত্রে যুক্ত হয়ে একটি বড় অ্যাটম তৈরি করে, সেটাকে বলা হয় পারমাণবিক সংযোজন বা নিউক্লিয়ার ফিউশন। নিউক্লিয়ার ফিশন হচ্ছে পারমাণবিক বিভাজন, নিউক্লিয়ার ফিউশন হচ্ছে পারমাণবিক সংযোজন। দেখতে পাচ্ছেন এখানে নিউক্লিয়ার ফিশনের মধ্যে কি ভেঙে যাচ্ছে, দুটো অ্যাটম এখানে ভেঙে যাচ্ছে। আর নিউক্লিয়ার ফিউশনে কি যুক্ত হচ্ছে। সরি, এখানে ইমেজটা একটু উল্টো দেওয়া রয়েছে। যাই হোক, এটাকে আপনারা গ্র্যান্ড করবেন। একটা বড় অ্যাটম স্প্লিট হয়ে অন্যান্য অ্যাটমে ভেঙে যাওয়া, সেটাকে হচ্ছে নিউক্লিয়ার ফিশন। নিউক্লিয়ার ফিউশন হচ্ছে দুই বা তার থেকে বেশি অ্যাটম যুক্ত হয়ে একটি অ্যাটমে পরিণত হয়, এটা হচ্ছে কিন্তু নিউক্লিয়ার ফিউশন। নেক্সট আমরা কোশ্চেন দেখব, প্রথম কোন ভারতীয় মহিলা ভারতরত্ন পুরস্কার লাভ করেন? এর মধ্যে প্রথম কোন মহিলা ভারতরত্ন পুরস্কার লাভ করেন? কারেক্ট আনসার হচ্ছে ইন্দিরা গান্ধী। এই যে ভারতরত্ন, এটা কিন্তু ভারতবর্ষের সবচেয়ে বড় সিভিলিয়ান অ্যাওয়ার্ড। ভারতবর্ষের সবচেয়ে বড় সিভিলিয়ান অ্যাওয়ার্ড কিন্তু এই যে ভারতরত্ন। এবার এই ভারতরত্ন সম্পর্কে আমরা একটু জেনে নেব। এই যে ভারতরত্ন, এটা কিন্তু জানুয়ারি 2 1954 প্রথমবারের জন্য চালু হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় বহুবার এসছে। 1954 কিন্তু এই ভারতরত্ন প্রথমবারের জন্য কিন্তু চালু হয়। কোন কোন বিষয়ে ভারতরত্ন দেওয়া হয়, অর্থাৎ কোন কোন বিষয়ে কেউ যদি কেউ যদি খ্যাতি লাভ করে তাহলে তাকে ভারতরত্ন দেওয়া হয়? দেখুন, 1 নম্বর হচ্ছে আর্ট, 2 নম্বর হচ্ছে কি লিটারেচার। 1 আর্ট, 2 লিটারেচার, 3 কি 3 সায়েন্স, আর 4 কি সোশ্যাল ওয়ার্ক। এই 4টে বিষয়ে কেউ যদি এক্সেপশনাল সার্ভিস প্রোভাইড করে থাকেন, তাহলে কিন্তু এই ভারতরত্ন পুরস্কার দেওয়া যেতে পারে। আর্ট, লিটারেচার, সায়েন্স এবং সোশ্যাল ওয়ার্ক, এই 4টি বিষয়ে কিন্তু ভারতরত্ন দেওয়া হয়। এবারে দেখুন, এখানে এলিজিবিলিটি কি বলা হচ্ছে, ওপেন টু এনি পার্সন রিগার্ডলেস অফ রেস, অকুপেশন, পজিশন অর সেক্স। পজিশন, অকুপেশন এগুলোর বেসিসে কিন্তু দেওয়া হয় না। সাধারণত ইন্ডিয়ান সিটিজেন্সদেরও দেওয়া হয়, ইন্ডিয়ান সিটিজেনদেরই দেওয়া হয়, কিন্তু এই অ্যাওয়ার্ড কিন্তু নন ইন্ডিয়ানদেরও আগে দেওয়া হয়েছে। যেমন দেখুন, নেলসন ম্যান্ডেলা, খান আব্দুল গফ্ফর খান, এরা কিন্তু ভারতরত্ন অলরেডি পেয়েছেন। এবারে দেখুন, নোটেবল রেসিপিয়েন্টস দেখে নিন, কারা কারা ভারতরত্ন পেয়েছেন। প্রথম ভারতরত্ন কিন্তু পেয়েছেন চক্রবর্তী রাজা গোপালাচারী আর সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং সি রামান। এনারাই কিন্তু 1954 প্রথমবার ভারতরত্ন পেয়েছেন। ফার্স্ট পোস্ট হিউমাস মারা যাওয়ার পরে কারা পেয়েছেন? লাল বাহাদুর শাস্ত্রী 1966। ফার্স্ট ফিমেল রেসিপিয়েন্টকে, ফার্স্ট মহিলা হিসেবে কিন্তু ইন্দিরা গান্ধী পেয়েছেন। সবচেয়ে ইয়ংগেস্ট তিনি হচ্ছেন সচিন টেন্ডুলকর, তিনি কিন্তু স্পোর্টস পার্সন 2014 কিন্তু পেয়েছেন সবচেয়ে ইয়ংগেস্ট রেসিপিয়েন্ট। এবারে দেখে নিই, লাস্ট যে 2024 সালে ভারতরত্ন দেওয়া হলো, কারা কারাই ভারতরত্ন পেয়েছেন। 1 নম্বরে দেখুন, পোস্ট হিউমাসলি পেয়েছেন কর্পূরী ঠাকুর পেয়েছেন পোস্ট হিউমাসলি। লালকৃষ্ণ আডবাণী পেয়েছেন ভাজপার একজন ভেটেরান, ভারতীয় জনতা পার্টির একজন লিডার লালকৃষ্ণ আডবাণী পাবলিক সার্ভিস থেকে পেয়েছেন। পিভি নরসিংহ রাও, তিনি কিন্তু ফর্মার প্রাইম মিনিস্টার ছিলেন, তিনি পেয়েছেন। চৌধুরী চরণ সিং, তিনিও কিন্তু ফর্মার প্রাইম মিনিস্টার ছিলেন, তিনি পেয়েছেন। আর এম এস স্বামীনাথন, তিনি কিন্তু কৃষি বিপ্লব যে হয়েছিল, সবুজ বিপ্লব, আপনার নাম শুনে থাকবেন, সেই যে সবুজ বিপ্লব হয়েছিল, সবুজ বিপ্লবের কিন্তু অন্যতম প্রতিকৃত ছিলেন এই এম এস স্বামীনাথন। এনাকে কিন্তু ফাদার অফ গ্রিন রেভলিউশনে বলা হয়। তো 2024 সালে কিন্তু এনারাই কিন্তু এই ভারতরত্ন পেয়েছেন। নেক্সট, ওয়ারেন হেস্টিংস কোন বছরে ভারতের বাংলার গভর্নর জেনারেল হয়েছেন? ওয়ারেন হেস্টিংস এর মধ্যে কিন্তু আপনারা খুব সহজে এলিমিনেট করতে পারেন। একটা অ্যাক্ট এসেছিল, সেই অ্যাক্টের পরেই কিন্তু ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর জেনারেল হয়েছিলেন। তো কারেক্ট অ্যান্সার হবে 1773। কারেক্ট অ্যান্সার কী হবে? 1773। 1773-তে রেগুলেটিং অ্যাক্ট কিন্তু আসে, মাথায় রাখবেন 1773-তে রেগুলেটিং অ্যাক্ট আসে। এই রেগুলেটিং অ্যাক্টের আসার ফলে কিন্তু
1774-এ ভারতবর্ষের প্রথম সুপ্রিম কোর্ট স্থাপিত হয় কলকাতায় ভারতবর্ষের প্রথম সুপ্রিম কোর্ট স্থাপিত হয়, যার প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, যেটা 1774 সালে কিন্তু তৈরি হয়। তার আগে 1765 সালে কিন্তু দ্বৈত শাসন ব্যবস্থা শুরু হয় ভারতবর্ষে। 1765 সালে যে দ্বৈত শাসন ব্যবস্থা শুরু হয়, এই দ্বৈত শাসন ব্যবস্থার শুরু হওয়ার পরে 1772 সালে এসে ওয়ারেন হেস্টিংস কিন্তু এই দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান, এবং 1773 সালে তিনি কিন্তু বাংলার প্রথম গভর্নর জেনারেল হন। বাংলার প্রথম গভর্নর জেনারেল। এবারে আরও কিছু তার ইম্পর্ট্যান্ট জিনিস পয়েন্ট দেখে নিই। 1772 সালে তো তিনি দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটাচ্ছেন। এর ফলে 1777 সালে তিনি কিন্তু ধীরে ধীরে বিভিন্ন রকম ভূমি বন্দোবস্ত তিনি চেষ্টা করে থাকেন। একশালা বন্দোবস্ত, পাঁচশালা বন্দোবস্ত, কোনোটাই কিন্তু তেমনভাবে সাকসেসফুল হয়নি। তিনি একশালা বন্দোবস্ত চালু করেন। একশালা বন্দোবস্ত মানে কি? 1 বছরের জন্য ভূমি বন্দোবস্ত জমিদারদের দেওয়া হতো, 1 বছর পরে গিয়ে খাজনা আদায় করা হতো। পাঁচশালা বন্দোবস্ত মানে কি? পাঁচশালা বন্দোবস্ততে 5 বছরের জন্য জমি দেওয়া হতো জমিদারদের, এবং এখানে 5 বছর পরে গিয়ে সমস্ত রকম যে খাজনাগুলো সেগুলো আদায় করা হতো। 5 বছরের জন্য একেবারে ফিক্সড টার্মে কিন্তু জমিটাকে জমিদারদের জন্য দেওয়া হতো। কোনোভাবেই কিন্তু সেরকম ফল পাওয়া যায়নি। তবে তিনটে মেন ল্যান্ড রেভিনিউ সিস্টেম কিন্তু ভারতবর্ষে দেখা যায় সেই পিরিয়ডে। তবে ওয়ারেন হেস্টিংস এর মধ্যে কোনোটার জনক নন। এর মধ্যে 3টে ইম্পর্টেন্ট হচ্ছে জমিদারি সিস্টেম, এটাকে 10 শালা বন্দোবস্ত বলা হয়, পরবর্তীকালে এটাকে চিরস্থায়ী বন্দোবস্ত বলা হয়। এই যে চিরস্থায়ী বন্দোবস্ত, এটা লর্ড কর্নওয়ালিস 1793 সালে কিন্তু তিনি সূচনা করেন স্যার জন শোরের পরামর্শে। আর মনে রাখবেন কোথায় হয় এটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে 3টে আমরা ল্যান্ড রেভিনিউ সিস্টেম দেখব, একটা হচ্ছে জমিনদারি সিস্টেম, বা আপনারা 10 শালা সিস্টেম বলতে পারেন, বা চিরস্থায়ী বন্দোবস্ত বলতে পারেন। একটা হচ্ছে রায়তওয়ারি সিস্টেম, আর একটা হচ্ছে মহলওয়ারি সিস্টেম। জমিনদারি সিস্টেম বা 10 শালা বা আপনার চিরস্থায়ী যে বন্দোবস্ত, এটা লর্ড কর্নওয়ালিস চালু করেন 1793 সালে। কোথায় হয়? বাংলা, বিহার এবং উড়িষ্যাতে। এখানে বলা হয়, এটাকে সূর্যাস্তায়নে বলা হয়। এখানে 10 বছরের জন্য জমি বন্দোবস্ত দেওয়া হয় জমিদারদের কাছে, এবং এটা বলা হয় যে 10 বছর পরেই 10 বছরের খাজনা কিন্তু দিয়ে দিতে হবে নির্দিষ্ট সময় এবং সূর্যাস্তের আগে। তো এই জন্য এটাকে কিন্তু সূর্যাস্ত আইন বলা হয়। সূর্যাস্তের আগে নির্দিষ্ট দিনে যদি জমিদাররা খাজনা জমা দিতে না পারতো ইংরেজদের কাছে, তাহলে কিন্তু সেই জমি জমিদারদের কাছ থেকে কেড়ে নেওয়া হতো। তো এই ব্যবস্থাটাই হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। তারপর হচ্ছে রায়তওয়ারি বন্দোবস্ত। রায়তওয়ারি বন্দোবস্ত কি? রায়তওয়ারি বন্দোবস্ত চালু করেন স্যার টমাস মুনরো 1820 সালে। কোথায়? মাদ্রাজ, বোম্বে, ইস্টার্ন বেঙ্গল, আসাম, কুর্গ, এই যে প্রেসিডেন্সিগুলো, এইখানে কিন্তু রায়তওয়ারি সিস্টেম চালু করা হয়। রায়তওয়ারি সিস্টেমের চালু করার প্রধান কারণ হচ্ছে ব্রিটিশরা দেখছে যে যখন চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হচ্ছে, তাদের মধ্যে প্রচুর মধ্যস্বত্বভোগীরা চলে আসছে, মিডলম্যান চলে আসছে। তার ফলে কৃষকদের প্রচণ্ড পরিমাণে ক্ষতি হচ্ছে, এবং জমিদাররা প্রচণ্ড পরিমাণে লাভ করছে। ইভেন ইংরেজ সরকারেরও প্রচুর লস হয়ে যাচ্ছে। তো সেহেতু ইংরেজ সরকার চাইছিল যে কৃষকদের সাথে ডাইরেক্টলি কোনো একটা জমি বন্দোবস্ত করার। তো সেই যে ডাইরেক্টলি ইংরেজদের সাথে কৃষকদের যে জমি বন্দোবস্ত, সেটাকে বলা হয় রায়তওয়ারি সিস্টেম। সেগুলো এই যে স্যার টমাস মুনরো 1820 সালে চালু করেন, স্যার আলেকজান্ডার রিড এবং টমাস মুনরো 1820 সালে চালু করেন, এবং এটা মাদ্রাজ, বোম্বে, ইস্টার্ন বেঙ্গল প্রেসিডেন্সিতে। আরেকটা আছে, যেটা হচ্ছে মহলওয়ারি সিস্টেম। অনেকগুলো গ্রাম মিলে একটা মহল, সেই গ্রামগুলোর একসাথে খাজনা আদায়, সেটাকে বলা হয় মহলওয়ারি সিস্টেম। সেটাকে বলা হয় মহলওয়ারি সিস্টেম। এটা সাধারণত নর্থ ওয়েস্ট প্রভিন্স বিভিন্ন পার্ট 1822 সালে তৈরি হয়। স্যার হোল্ড ম্যাকেঞ্জিরা তৈরি করেন, লর্ড উইলিয়াম বেন্টিং নয়, পয়েন্টটা কাটুন। হোল্ড ম্যাকেঞ্জি কিন্তু এটা চালু করেন 1822 সালে। 33 নয় 22। আর নর্থ ওয়েস্ট প্রভিন্স পার্ট, সেন্ট্রাল ইন্ডিয়া, পাঞ্জাব, গঙ্গা ভ্যালি, এই সমস্ত জায়গায় কিন্তু মহলওয়ারি সিস্টেম কিন্তু চালু ছিল। এবারে আমরা ল্যান্ড রেভিনিউ সিস্টেম যখন দেখেই নিলাম, আরও দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা দেখে নিই। একটা হচ্ছে সাবসিডিয়ারি অ্যালায়েন্স বা অধীনতামূলক মিত্রতা নীতি, আরেকটা আমরা দেখব ডক্ট্রিন অফ ল্যাপস বা সত্যবিলোপ নীতি। সাবসিডিয়ারি অ্যালায়েন্স কি? তো লর্ড ওয়েলেসলি 1798 সালে এই সাবসিডিয়ারি অ্যালায়েন্স চালু করেন। এই সাবসিডিয়ারি অ্যালায়েন্সে কি বলা হয়? তখনকার দিনে যে দেশীয় রাজারা ছিলেন, তাদেরকে ব্রিটিশ সরকার একটা প্রস্তাব দেয়। ব্রিটিশ সরকার বলে যে আপনারা আপনাদের নিজের খরচে একদল ইংরেজ সেনাকে আপনার নিজের এলাকায় রাখুন। তার ফলে আপনাদের যদি বাইরের কোনো শত্রুর সাথে কোনো রকম ঝামেলা হয়, কোনো রকম মারদাঙ্গা হয়, বা
কোনো রকম অ্যাটাকের সম্ভাবনা দেখা যায়, তখন আমরা আপনাদেরকে রক্ষা করব। তার ফলে তার আরেকটা কারণ ছিল, ব্রিটিশ চাইছিল দেশীয় রাজাদের নিজেদের কন্ট্রোলে রাখা, দেশীয় রাজ্যগুলোকে নিজেদের কন্ট্রোলে রাখা। তো দেশীয় রাজ্যগুলো যারা এই বন্দোবস্তের অধীনে আসতে চেয়েছিল তারা চলে এসেছিল, আর যারা আসতে চায়নি ইংরেজ তাদেরকে জোর করে আক্রমণের মাধ্যমে কিন্তু তাদেরকে এই বন্দোবস্তের আন্ডারে কিন্তু নিয়ে চলে এসেছিল। এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি, প্রথমে এসেছিল হায়দ্রাবাদের নিজাম, 1798 সালে কিন্তু চলে এসেছিল। তারপরে কিন্তু টিপু সুলতান মলভেরির যুদ্ধে হেরে যায় 1799 সালে। মলভেরির যুদ্ধ বা ফোর্থ ইঙ্গ মহীশূরের যুদ্ধে হেরে যায়, এবং তিনিও কিন্তু এই সাবসিডিয়ারি অ্যালায়েন্সের আন্ডারে চলে আসে। দেখতে পাচ্ছেন হায়দ্রাবাদ, আওয়াধ, মাহেশ্বর এরা কিন্তু এই সাবসিডিয়ারি অ্যালায়েন্সের আন্ডারে চলে আসেন। এখানে আরও কিছু কন্ডিশন ছিল, যে এই যে একদল সৈন্য পোষণ করবে দেশীয় রাজ্যগুলো, সেই সমস্ত সৈন্যদের ভরণ পোষণের দায়িত্ব পুরো দেশীয় রাজাদের হবে। তাছাড়া তারা বাইরের কোনো রকম ইউরোপীয় শক্তির সাথে কোনো রকম কিন্তু বন্ধনে যুক্ত হতে পারবে না, বা ট্রিটি বা অ্যালায়েন্সে যুক্ত হতে পারবে না বাইরের কোনো শক্তির সাথে, স্পেশালি ইউরোপিয়ান শক্তির সাথে কিন্তু কোনো রকম ট্রিটি বা অ্যালায়েন্সে যুক্ত হতে পারবে না। তো এই হচ্ছে সাবসিডিয়ারি অ্যালায়েন্স। সত্ত্ব বিলোপ নীতিতেও কী বলা হয়? সত্ত্ব বিলোপ নীতিতে বলা হয়, যদি কোনো দেশীয় রাজারা যদি তাদের কোনো যদি পুত্র না থাকে, তারা দত্তক পুত্র যদি গ্রহণ করেন, তাহলে সেই রাজার পরে তার দত্তক পুত্র কিন্তু অধিকারী হবে না রাজ্যের। তার দত্তক পুত্রের জায়গায় সেটা ডাইরেক্টলি ব্রিটিশদের হাতে চলে যাবে সেই রাজ্যটা। তো এটা হচ্ছে ডক্ট্রিন অফ ল্যাপস। তো 1848 সালে এটা শুরু হয় স্যার লর্ড ডালহৌসির আমলে। লর্ড ডালহৌসি এটা তৈরি করেন। সাতারা, ঝাঁসি, নাগপুর, অওধ এগুলো কিন্তু ডক্ট্রিন অফ ল্যাপসের আওতায় আসে, এবং ধীরে ধীরে কিন্তু এদেরকে ডক্ট্রিন অফ ল্যাপসের মাধ্যমে ব্রিটিশ দখল করে নেয়। 1857 সালের যে মহাবিদ্রোহ, তার জন্যও কিন্তু এই ডক্ট্রিন অফ ল্যাপস অনেকাংশে দায়ী। নেক্সট কোশ্চেন, নিচের কোন ভবনটি শাহজাহান নির্মাণ করেছিলেন? তো কারেক্ট আনসার হবে মতি মসজিদ। মতি মসজিদ শাহজাহান তৈরি করেছিলেন, মতি মসজিদ আগ্রা। এবার আমরা আরও কিছু ইম্পর্টেন্ট দেখে নেব। দেখুন, তাজমহল আগ্রাতে, এটাও শাহজাহান তৈরি করেছিলেন। রেড ফোর্ট, জামা মসজিদ দিল্লিতে, এটাও শাহজাহান তৈরি করেছিলেন। মতি মসজিদ আগ্রাতে শাহজাহান তৈরি করেছিলেন, একটু আগে আমরা যেটা দেখলাম। এবং শালিমার গার্ডেন লাহোরে, এটাও কিন্তু শাহজাহান তৈরি করেছিলেন। এগুলো কিন্তু ভেরি 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 ইম্পর্ট্যান্ট। নেক্সট আমরা দেখব কোন মুঘল সম্রাট কী কী ইম্পর্ট্যান্ট মনুমেন্ট তৈরি করেছিলেন। বাবরের সময় দেখে নিন, কাবুলিবাগ মস্ক পানিপথে, বাবরি মসজিদ অযোধ্যাতে বাবরের সময়। হুমায়ুনের সময় হুমায়ুন স্তম্ভ দিল্লিতে, পুরানা কিল্লা দিল্লিতে ইম্পর্ট্যান্ট। আকবরের সময় আগ্রা ফোর্ট, ফতেহপুর সিক্রি, বুলন্দ দরওয়াজা, এলাহাবাদ ফোর্ট আকবরের সময় কিন্তু আকবর তৈরি করেছিলেন। জাহাঙ্গীরের সময় টম্ব অফ আকবর সিকান্দার, টম্ব অফ ইতমাদ উদ দৌল্লা, শালিমার গার্ডেন জাহাঙ্গীরের সময় তৈরি হয়েছিল। তারপর আসে শাহজাহান, এবং ফাইনালি আসে ঔরঙ্গজেবের সময় বাদশাহী মস্ক, বিবিকা মকবরা ইম্পর্টেন্ট আওরঙ্গাবাদে, এবং মতি মসজিদ দিল্লিতে। মতি মসজিদ দিল্লিতে কিন্তু ঔরঙ্গজেব তৈরি করেন। নেক্সট আছে, ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন ধারায় অস্পৃশ্যতা বিলোপ করা হয়েছে? অস্পৃশ্যতা অর্থাৎ আনটাচেবিলিটিকে বিলোপ করা হয়েছে বা অ্যাবলিশ করা হয়েছে ভারতীয় সংবিধানের কোন ধারায়? এখানে দেখতে পাচ্ছেন 4টি ধারা রয়েছে। 4টি ধারা কী কী? আর্টিকেল 17, আর্টিকেল 18, 19 এবং 20। এর মধ্যে আর্টিকেল 17 কী বলে? আর্টিকেল 17 বলে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, অর্থাৎ অস্পৃশ্যতাকে দূরীকরণের কথা বলে কে? আর্টিকেল 17। এবার আমরা একটু ফান্ডামেন্টাল রাইট সম্পর্কে দেখে নেব। এই যে ফান্ডামেন্টাল রাইট আমাদের কনস্টিটিউশনের পার্ট 3-তে আছে। পার্ট 3-তে রয়েছে ফান্ডামেন্টাল রাইট রয়েছে। আর্টিকেল 12 থেকে 35-এর মধ্যে কিন্তু এই ফান্ডামেন্টাল রাইটগুলো সম্পর্কে বর্ণনা করা হয়েছে। এবারে আমরা প্রত্যেকটা ফান্ডামেন্টাল রাইট সম্পর্কে একেবারে অনলাইন হিসেবে একটু আলোচনা করে নেব, একটু রিভিশন করে নেব। দেখুন, আর্টিকেল 12-তে কী রয়েছে? আর্টিকেল 12-তে রয়েছে ডেফিনেশন অফ স্টেট, আমাদের দেশের ডেফিনেশন দেওয়া রয়েছে। আর্টিকেল 13-তে কী বলা রয়েছে? আর্টিকেল 13-তে বলা হচ্ছে পার্লামেন্ট যদি এমন কোনো আইন তৈরি করে যে আইন আমাদের ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকারগুলোকে লঙ্ঘন করছে, তাহলে সেই আইন তখনই নাল অ্যান্ড ভয়েড ঘোষণা হয়ে যাবে। অর্থাৎ সেই আইন তখনই কিন্তু
ক্যান্সেল হয়ে যাবে, সহজ ভাষায় বলতে গেলে সেই আইন তখনই কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তো এটাই আর্টিকেল 13-তে বলা রয়েছে। এবার আমাদের ফান্ডামেন্টাল যে রাইটগুলো, এগুলোকে কিন্তু অনেক ভাগে ভাগ করা হয়। তার মধ্যে একটি ভাগ কি? একটি ভাগ হচ্ছে রাইট টু ইকুয়ালিটি। রাইট টু ইকুয়ালিটি কি? আর্টিকেল 14 কিন্তু রাইট টু ইকুয়ালিটির মধ্যে প্রধান একটি আর্টিকেল। আর্টিকেল 14-এ কী বলা হয়? এখানে বলা হয় ইকুয়ালিটি বিফোর ল এবং ইকুয়াল প্রোটেকশন অফ ল। আইনের চোখে সবাই সমান এবং সবাইকে সমান সুযোগ দিতে হবে। আর্টিকেল 15 কি বলছে? প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন অন দ্য গ্রাউন্ড অফ রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স অ্যান্ড প্লেস অফ বার্থ। প্লেস অফ বার্থ, জন্মস্থান, সেক্স, কাস্ট, রেস, রিলিজিয়ান, এগুলোর বেসিসে কখনো কোনো রকম কোনো মানুষকে ডিসক্রিমিনেট করা যাবে না। আর্টিকেল 16 বলছে ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন ম্যাটার্স অফ পাবলিক এমপ্লয়মেন্ট। সরকারি চাকরির ক্ষেত্রে সবাইকে সমান সুযোগ দিতে হবে। এখানে রিজার্ভেশন সিস্টেমটাকে কিন্তু অন্যান্য প্রভিশনের মধ্যে কিন্তু রাখা হয়েছে। সেটা যখন আমরা ডেপথে গিয়ে আলোচনা করব সেখানে কিন্তু আপনারা দেখবেন, বা অলরেডি চ্যানেলে কিন্তু পুরো কমপ্লিট পলিটি লক্ষ্মীকান্তে রয়েছে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। আর্টিকেল 17-এর পরে বলছে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। আর্টিকেল 18 বলছে অ্যাবলিশন অফ টাইটেল, অর্থাৎ কোনো রকম টাইটেল নেওয়া যাবে না কোনো বাইরের কোনো দেশের কাছ থেকে, কোনো রকম টাইটেল কিন্তু নেওয়া যাবে না, যেমন ধরুন রাজাধিরাজ, মহারাজ এরকম, বা নিজের দেশে থেকেও এরকম কোনো টাইটেল কিন্তু নেওয়া যাবে না। এরপরে আসে রাইট টু ফ্রিডম। আর্টিকেল 19 থেকে 22-এর মধ্যে রাইট টু ফ্রিডম আছে। রাইট টু ফ্রিডমের মধ্যে 19 নম্বর আর্টিকেল টোটাল অনেকগুলো পয়েন্ট বলা রয়েছে, তার মধ্যে ইম্পর্টেন্ট 6টা পয়েন্ট রয়েছে। যেমন আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আপনার প্রফেশন কি আপনি চুজ করবেন, আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় কোথায় আপনি মুভমেন্ট করবেন, আপনি কোথায় থাকবেন, আপনি কোঅপারেটিভ সোসাইটিতে জয়েন করবেন কি না, আপনি কোনো রকম অ্যাসোসিয়েশন তৈরি করতে পারবেন কি না, এই ব্যাপার সম্পর্কে রাইট কিন্তু আর্টিকেল 19 আপনাকে দিচ্ছে। আর্টিকেল 20 কি? প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন অফ ফর অফেন্সেস। আপনি কোনো রকম যদি ক্রাইম করে থাকেন, সেক্ষেত্রে আপনার যে অফেন্সেস তার এগেনস্টে প্রোটেকশন দিচ্ছে কিন্তু আর্টিকেল 20। আর্টিকেল 21 আপনাকে প্রোটেকশন অফ লাইফ দিচ্ছে এবং পার্সোনাল লিবার্টি দিচ্ছে। আর্টিকেল 21 কি দিচ্ছে? রাইট টু এডুকেশন। আর্টিকেল 22 দিচ্ছে প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন। আপনাকে যদি অ্যারেস্ট করা হয় এবং ডিটেন করা হয়, তাহলে তার এগেনস্টে যে প্রোটেকশন সেটা কিন্তু আর্টিকেল 22 দিচ্ছে। এরপরে আসছে দুটো আর্টিকেল রয়েছে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশনের ক্ষেত্রে, শোষণের বিরুদ্ধে অধিকারের ক্ষেত্রে দুখানা আর্টিকেল রয়েছে, আর্টিকেল 23 এবং আর্টিকেল 24। মাথায় রাখবেন আর্টিকেল 23 বলছে প্রহিবিশন অফ ট্রাফিক ইন হিউম্যান বিংস অ্যান্ড ফোর্স লেবার। এই যে ফোর্স লেবারগুলো হয় বা ট্রাফিং ইন হিউম্যান, অর্থাৎ মানুষের যে পাচার চক্র, এগুলোকে প্রোহিবিট করছে আর্টিকেল 23। আর্টিকেল 24 কি প্রোভাইড করছে? আর্টিকেল 24 বলছে বাচ্চাদের ফ্যাক্টরিতে এবং হ্যাজার্ডাস যে ফ্যাক্টরি আছে সেখানে কাজ করা থেকে বিরত থাকতে কিন্তু আর্টিকেল 24 বলছে। এরপরে আছে রাইট টু ফ্রিডম ফর রিলিজিয়ান, ধর্মীয় স্বাধীনতা। আর্টিকেল 25 বলছে ফ্রিডম অফ কনসায়েন্স অ্যান্ড ফ্রি প্রফেশন, প্র্যাকটিস অ্যান্ড প্রপাগেশন অফ রিলিজিয়ন। আপনি স্বাধীনভাবে নিজের ধর্ম পালন করতে পারেন। আর্টিকেল 26 বলছে আপনি স্বাধীনভাবে আপনার ধর্মের যে মূল যে নিয়মগুলো সেগুলো আপনি পালন করতে পারেন, রিলিজিয়াস অ্যাফেয়ার্সগুলোকে মেনটেন করতে এবং ম্যানেজ করতে পারেন। আর্টিকেল 27 কি বলছে? আর্টিকেল 27 বলছে আপনি আপনার যে ধর্ম প্রচারের ক্ষেত্রে আপনি কিন্তু ফি কালেক্ট করতে পারেন, কিন্তু ট্যাক্স কিন্তু আপনি চাপাতে পারেন না। আর্টিকেল 28 বলছে ফ্রিডম ফর অ্যাটেন্ডেন্স অফ রিলিজিয়াস ইনস্ট্রাকশন অর ওরশিপ ইন এডুকেশনাল ইনস্টিটিউশন। আর্টিকেল 29 এবং আর্টিকেল 30, এখানে কিন্তু কালচারাল এবং এডুকেশন রাইটের কথা বলা হয়েছে। প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ মাইনরিটিস আর্টিকেল 29 এবং আর্টিকেল 30-তে বলা হয়েছে রাইট অফ মাইনরিটিস টু এস্টাবলিশ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেট এডুকেশন ইনস্টিটিউশন। আর্টিকেল 32-তে কী বলা হয়েছে? রাইট টু কনস্টিটিউশন রেমেডিস। অর্থাৎ এটা একটু মাথায় রাখবেন, রাইট টু কনস্টিটিউশন রেমেডি এটা রয়েছে আর্টিকেল 32-তে। আমাদের কনস্টিটিউশনে সুপ্রিম কোর্টের যদি দেখা হয় আর্টিকেল 32, এবং হাইকোর্ট যদি দেখা যায় আর্টিকেল 226। এই দুটো আর্টিকেলের মাধ্যমে কিন্তু সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট রিট জারি করতে পারে। তবে রিট জারি করার ক্ষমতা কিন্তু সুপ্রিম কোর্টের থেকে হাইকোর্টের একটু বেশি। সুপ্রিম কোর্ট শুধু এই ফান্ডামেন্টাল রাইটগুলোর ওপর রিট জারি করতে পারে, হাইকোর্ট এই ফান্ডামেন্টাল রাইট প্লাস অন্যান্য যে লিগাল রাইট তার উপরে কিন্তু রিট জারি করতে পারে। তো এই জন্য হাইকোর্টের কিন্তু রিট জারি করার ক্ষমতা বেশি। 5টা রিট রয়েছে, আমি সেগুলো আলোচনায় এখন যাচ্ছি না, লেকচার অনেক লেন্দি হয়ে যাবে। আপনারা জানতে চাইলে ইন্ডিয়ান পলিটি বা এগিয়ে চলো সার্চ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা ডিটেলসে পলিটি পড়তে পারবেন। এগুলো ডিটেলস সব কিছু আলোচনা করা রয়েছে, প্রত্যেকটা পয়েন্ট ডিটেলস আলোচনা করা রয়েছে এবং সব খুব সহজভাবে এক্সাম্পলের মাধ্যমে কিন্তু আলোচনা করার আছে।
শুধু মনে রাখবেন আর্টিকেল 32 রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিস। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের রাজ্য পাখি? তো এর মধ্যে পশ্চিমবঙ্গের রাজ্য পাখি হচ্ছে সাদা বুক মাছরাঙা। এর মধ্যে পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটা? সাদা বুক মাছরাঙা। এখানে আমরা আরেকটা তুলে নিয়েছি স্টেট অ্যানিমাল অফ ওয়েস্ট বেঙ্গল। যদি আমরা দেখি স্টেট অ্যানিম্যাল অফ ওয়েস্ট বেঙ্গল, তাহলে কি ফিশিং ক্যাট। ফিশিং ক্যাট কিন্তু পশ্চিমবঙ্গের স্টেট অ্যানিম্যাল। স্টেট ফ্লাওয়ার যদি বলা হয়, স্টেট ফ্লাওয়ার যদি বলা হয় তাহলে কী হবে? তাহলে কিন্তু নাইট ফ্লাওয়ারিং জেসমিন, রাতের যে জেসমিন, সেটাকে কিন্তু স্টেট ফ্লাওয়ার বলা হয়। যদি স্টেট ট্রি এর কথা বলে, স্টেট ট্রি এর কথা বলে, তাহলে কিন্তু হবে ছাতিম ট্রি। ছাতিম গাছকে কিন্তু স্টেট ট্রি বলা হয়। অফিসিয়াল সিল যদি বলা হয়, পশ্চিমবঙ্গের যে এমব্লেম সেটা হচ্ছে অফিসিয়াল সিল। নেক্সট, ইরানের মুদ্রার নাম কি? তো ইরানের মুদ্রার নাম কিন্তু হচ্ছে ইরানিয়ান রিয়াল। ইরানিয়ান রিয়াল হচ্ছে ইরানের মুদ্রার নাম। তো এখানে আমরা কিছু ক্যাপিটাল এবং কারেন্সি দেখে নেব, যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। যেমন দেখুন, আফগানিস্তানের ক্যাপিটাল কি? কাবুল, কারেন্সি কি? আফগানি। আর্জেন্টিনার ক্যাপিটাল বুয়েনোস এইরস, আর কারেন্সি পেসো। অস্ট্রেলিয়ার ক্যাপিটাল ক্যানবেরা, কারেন্সি অস্ট্রেলিয়ান ডলার। অস্ট্রিয়ার কি? ভিয়েনা, আর ক্যাপিটাল ইউরো। বাংলাদেশের ক্যাপিটাল ঢাকা, বাংলাদেশের কারেন্সি টাকা। বেলজিয়ামের কি? ব্রুজেলস, এবং কারেন্সি হচ্ছে ইউরো। ভুটানের থিম্পু ক্যাপিটাল, আর নালট্রাম হচ্ছে কারেন্সি। ব্রাজিলের ব্রাসিলিয়া ক্যাপিটাল, রিয়েল হচ্ছে কারেন্সি। কানাডার ওটাওয়া ক্যাপিটাল, কানাডিয়ান ডলার হচ্ছে কারেন্সি। চায়নার বেইজিং ক্যাপিটাল, চাইনিজ ইউয়ান কারেন্সি। কলম্বিয়ার বোগোটা ক্যাপিটাল, কলম্বিয়ান পেসো হচ্ছে কারেন্সি। জিম্বাবুয়ের হারারে ক্যাপিটাল, ইউএস ডলার কারেন্সি। ইজিপ্টের কায়রো ক্যাপিটাল, ইজিপশিয়ান পাউন্ড কারেন্সি। ফ্রান্সের প্যারিস ক্যাপিটাল, ইউরো কারেন্সি। জার্মানির বার্লিন ক্যাপিটাল, ইউরো কারেন্সি। গ্রিসের ক্ষেত্রে এথেন্স ক্যাপিটাল, ইউরো কারেন্সি। ইন্ডিয়ান নিউ দিল্লি, ইন্ডিয়ান রুপি। ইন্দোনেশিয়ার জাকার্তা এবং রুপিয়া। ইরানের তেহরান এবং রিয়াল। ইরানটা যেটা আমরা দেখলাম, ইরানের ক্যাপিটাল হচ্ছে তেহরান। ইরাকের কি? বাগদাদ এবং ইরাকি ডিনার। ইসরায়েলের জেরুজালেম এবং শেকেল। আর ইতালির রোম এবং ইউরো। তো এই মোস্ট ইম্পর্টেন্ট কিছু ক্যাপিটাল এবং কারেন্সি আমরা কিন্তু দেখে নিলাম। এবার বলছে নেক্সট কোশ্চেনে, এই শৈল শহরগুলির মধ্যে কোনটির অন্য নাম গামন্ডালাম? তো কারেক্ট আনসার হচ্ছে উটি। উটির কিন্তু শৈলশহর, এমন একটি শৈলশহর যার নাম হচ্ছে উদগামন্ডলম। তো আমরা কিছু কিছু জায়গা আছে, সেই জায়গাগুলোর পুরনো নাম কিন্তু দেখে নেব। যেমন দেখুন, পুরনো নাম এপাশে রয়েছে, নতুন নাম এপাশে রয়েছে। মাদ্রাজের নাম এখন কি হয়েছে? চেন্নাই। বোম্বাইয়ের নাম মুম্বাই। পুনার নাম পুনে। ব্যাঙ্গালোর থেকে বেঙ্গালুরু। পাটলিপুত্র থেকে পাটনা। ভাগ্যনগর থেকে হায়দ্রাবাদ। প্রজ্ঞাজ্যোতিষপুরা থেকে গুয়াহাটি। ওয়ালটায়ার থেকে বিশাখাপত্তনম। এলাহাবাদ থেকে প্রয়াগরাজ। আজমের থেকে আজমের। ক্যালকাটা থেকে কলকাতা। বরোদা থেকে ভাদোদারা। বেনারস থেকে বারাণসী। কোচিন থেকে কোচি। এগুলো কিন্তু তৈরি হয়েছে। তাছাড়া আমরা যদি আরও কিছু সিটি এবং তাদের নিকনেম দেখে নিই, তাহলে কিন্তু আমাদের যে কন্টেন্ট আরও অনেক রিচ হয়ে যাবে। তো চলুন দেখা যাক। জয়পুরকে কি বলা হয়? জয়পুরকে কিন্তু বলা হয় পিঙ্ক সিটি, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। সুরাটকে বলা হয় ডায়মন্ড সিটি। উদয়পুরকে বলা হয় সিটি অফ লেকস। আহমেদাবাদকে বলা হয় ম্যানচেস্টার অফ ইন্ডিয়া। পুনেকে বলা হয় ডেকান কুইন। নাগপুরকে বলা হয় সিটি অফ অরেঞ্জ। অমৃতসরকে বলা হয় গোল্ডেন সিটি। ভাগলপুরকে বলা হয় সিল্ক সিটি। কুর্গকে বলা হয় স্কটল্যান্ড অফ ইন্ডিয়া। কাশ্মীরকে বলা হয় সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া। জামশেদপুরকে বলা হয় পিটসবার্গ অফ ইন্ডিয়া। ধানবাদকে বলা হয় কোল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। ব্যাঙ্গালোরকে বলা হয় সিলিকন ভ্যালি। মুম্বাইকে বলা হয় ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল। পন্ডিচেরিকে বলা হয় প্যারিস অফ দ্য ইস্ট। ভুবনেশ্বরকে বলা হয় টেম্পল সিটি। কলকাতাকে বলা হয় সিটি অফ জয়। দার্জিলিংকে বলা হয় কুইন অফ দ্য হিলস। কানপুরকে বলা হয় লেদার সিটি। প্রয়াগরাজকে বলা হয় অ্যাবোর্ড অফ দ্য গড। মাদুরাইকে বলা হয় এথেন্স অফ দ্য ইস্ট। চণ্ডীগড়কে বলা হয় দ্য সিটি বিউটিফুল। চেন্নাইকে বলা হয় গেটওয়ে অফ সাউথ ইন্ডিয়া। আর কটককে বলা হয় সিলভার সিটি। এগুলোকে কিন্তু মাথায় রাখবেন। এর মধ্যে আবার ভুবনেশ্বরে রয়েছে দ্য টেম্পল সিটি বলা হয়, ভুবনেশ্বরকে কিন্তু টেম্পল সিটি বলা হয়। এটা অলরেডি হয়ে গেছে। তো এই যে ইম্পর্টেন্ট কিছু সিটি ছিল এবং তাদের কিন্তু নিকনেম ছিল।
নেক্সট কোশ্চেন দেখব, ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পদ কোনটা? আমি এই কোশ্চেনটা আলোচনা করার আগে আমি আগে সামরিক পদগুলো আপনাদের সামনে তুলে ধরবো। এই হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর গ্যালান্টারি অ্যাওয়ার্ড বলতে পারেন, ভারতীয় সেনাবাহিনীর মিলিটারি অ্যাওয়ার্ড বলতে পারেন। মিলিটারি অ্যাওয়ার্ড যদি দেখা হয় সেগুলোর যে ক্রম অনুযায়ী যদি আমরা সাজাই তাহলে দেখব সবচেয়ে ওপরে রয়েছে পরমবীর চক্র, তারপরে রয়েছে অশোক চক্র, তারপরে মহাবীর চক্র, তারপর কীর্তি চক্র, বীর চক্র, শৌর্য চক্র। তো কারেক্ট আনসার কী হবে? পরমবীর চক্র। সর্বোচ্চ অ্যাওয়ার্ড কি? পরমবীর চক্র। এবার যদি আমরা সিভিলিয়ান অ্যাওয়ার্ড দেখি, সিভিলিয়ান অ্যাওয়ার্ড দেখলে আমরা কিন্তু এখানে দেখতে পারবো যে সর্বোচ্চ সিভিলিয়ান অ্যাওয়ার্ড হচ্ছে আমাদের ভারতরত্ন, তারপরে রয়েছে পদ্মবিভূষণ, তারপরে পদ্মভূষণ এবং তারপরে পদ্মশ্রী। আমরা ভারতরত্ন সম্পর্কে আজকে জেনেছি। এই ভারতরত্ন সবচেয়ে বড় সিভিলিয়ান অ্যাওয়ার্ড, তারপরে আপনার পদ্মবিভূষণ, তারপরে পদ্মভূষণ, তারপরে হচ্ছে পদ্মশ্রী। নেক্সট হচ্ছে কোন শহর উৎসবের শহর নামে পরিচিত? তো কারেক্ট অ্যান্সার হচ্ছে মাদুরাই। কারেক্ট অ্যান্সার কি? মাদুরাই হচ্ছে উৎসবের শহর নামে পরিচিত। আমরা আজকে কিছু সিটির নিকনেম দেখে নিয়েছি, আমরা আর দেখবো না। নেক্সট ডে আমরা অন্য কোনো সিটির দেখব। নেক্সট কোশ্চেন হচ্ছে বুক উল রিহালালা গ্রন্থটি কার লেখা? বুক উল রিহালালা গ্রন্থটি কার লেখা? তো কারেক্ট অ্যান্সার হচ্ছে ইবন বতুতা। কারেক্ট অ্যান্সার ইবন বতুতা। তো এই যে বুক উল রিহালালা, এটার মিনিং হচ্ছে দ্য জার্নি। জার্নি। তো তিনি একজন মরক্কান এক্সপ্লোরার, তিনি মরক্কো থেকে ভারতবর্ষে এসেছিলেন। তো তিনি কিন্তু তার জার্নিটাকে বুকুল রিহালাল নামে কিন্তু লিখে রেখেছেন। এবারে আমরা সেই সময় অ্যানসিয়েন্ট টাইমে কিছু আমরা ইম্পর্টেন্ট বুকস এবং অথর দেখে নেব পরীক্ষার জন্য, যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বহুবার কিন্তু পরীক্ষায় এসছে। চলুন দেখা যাক। একে রয়েছে অষ্টাধ্যায়ী। অষ্টাধ্যায়ী কার লেখা? পানিনি। অষ্টাধ্যায়ী কার লেখা? পানিনি। বুদ্ধচরিত। বুদ্ধচরিত কার লেখা? অশ্বঘোষ। চরক সংহিতা চরকের লেখা। দেবীচন্দ্রা বিশাখ দত্ত, দেবীচন্দ্রগুপ্ত বিশাখ দত্ত। গীত গোবিন্দা জয়দেবের লেখা। হর্ষচরিত বাণভট্টের লেখা। কাদম্বরী বাণভট্টের লেখা। কুমার সম্ভবা কালিদাসের লেখা। এটা ছেড়ে দিন, ইম্পর্টেন্ট নয়। মহাভাষ্য পতঞ্জলির লেখা। মহাবীর চরিত ভবভূতির লেখা। মালবিকাগ্নিমিত্রাম কালিদাসের লেখা। মেঘদূত কালিদাসের লেখা। মৃচ্ছকটিকম শূদ্রকের লেখা। মুদ্রারাক্ষস বিশাখ দত্তের লেখা। নাগানন্দ হর্ষবর্ধনের লেখা। নাট্যশাস্ত্র ভারতের লেখা। নীতিশাস্ত্র কামান্ডাকির লেখা। এটা ইম্পর্টেন্ট নয় অতটা। প্রিয়দর্শিকা হর্ষবর্ধনের লেখা ইম্পর্টেন্ট। রামচরিত সন্ধ্যাকর নন্দীর লেখা। আর এখান থেকে শিশুপাল মাঘার লেখা। আর সুশ্রুত সংহিতা সুশ্রুতার লেখা। এই ইম্পর্টেন্ট বইগুলোও কিন্তু মনে রাখবেন, পরীক্ষায় কিন্তু এখান থেকেও কোশ্চেন আসতে পারে। একবার বা দুবার একটু রিভিশন করে নেবেন পরীক্ষার আগে, তাহলেই কিন্তু আপনাদের এগুলো মনে করে যাবে, কারণ পরীক্ষায় যখন অপশান দেখবেন তখন কিন্তু মনে পড়বে। তবে একটা জিনিস অনেকের কিন্তু এই প্রবলেমটা হয়, অনেকগুলো অপশান যখন তারা দেখে তারা কিন্তু কনফিউজ হয়ে যায় যে কোন অপশানটা কারেক্ট হবে, যতই সোজা কোশ্চেন হোক, এবং তার ফলে কিন্তু সিলি মিস্টেক করে। আর এই এক্সামে কিন্তু সিলি মিস্টেক করার কোনো জায়গা নেই। তো আপনাকে কিন্তু কারেক্ট অ্যাটেম্প করতেই হবে, তার জন্য একবার কেন, আপনি তার জায়গায় 5বার পড়ুন, দেখবেন এগুলো মনে থেকে যাবে। রিভিশন করুন 5বার, লেকচারটা 5বার দেখুন, আপনার কিন্তু রিভিশন থেকে যাবে। নেক্সট, জওহরলাল নেহরুর মৃত্যুর পরপরই ভারতের অস্থায়ী প্রধানমন্ত্রী কে নিযুক্ত হন? তো কারেক্ট আনসার হবে শ্রী গুলজারিলাল নন্দা। এটা একটু আনপ্রেডিক্টেবল কোশ্চেন, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আমাদের ভারতবর্ষে প্রথম থেকে কোন কোন প্রাইম মিনিস্টার এসেছিলেন এবং তাদের যে টাইম পিরিয়ড সেটা কত সাল থেকে কত সাল পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছেন জওহরলাল নেহরু 1947 থেকে 1964 পর্যন্ত। তারপরে লাল বাহাদুর শাস্ত্রী এসেছিলেন 1964 থেকে 1966। ইন্দিরা গান্ধী 66 থেকে 77, এবং তারপর 80 থেকে 1984 পর্যন্ত কিন্তু ইন্দিরা গান্ধী ছিলেন। মোরারজি দেশাই 1977 থেকে 1979। চরণ সিং, রাজীব গান্ধী। তো এইভাবে পরপর আছে, আপনারা কিন্তু দেখে নেবেন। এবং ফাইনালি কিন্তু প্রেজেন্ট আছে নরেন্দ্র মোদী, প্রেজেন্ট আমাদের প্রাইম মিনিস্টার। নেক্সট বলছে সুব্রত কাপ নিচের কোন খেলার সাথে যুক্ত? তো সুব্রত কাপ নিচের এর মধ্যে ফুটবলের সাথে যুক্ত। এবার আমরা কিছু ইম্পর্টেন্ট কাপ দেখে নেব যেগুলো পরীক্ষায় কিন্তু বারবার আসে, কোন কাপ কোন খেলার সাথে যুক্ত। প্রথমে আসি ব্যাডমিন্টন। ব্যাডমিন্টনের ন্যাশনাল কাপ যদি দেখি তাহলে দেখবেন আগরওয়াল কাপ, চাড্ডা কাপ, ডিভিয়ান কাপ, হার্লে কাপ। কিন্তু এইগুলো একটাও ইম্পর্টেন্ট নয়। ইন্টারন্যাশনাল ট্রফি ইম্পর্টেন্ট, থমাস কাপ আর উবের কাপ। এই দুটি হচ্ছে ব্যাডমিন্টনের জন্য ইম্পর্টেন্ট।
হকিতে যদি আমরা দেখি, হকিতে ন্যাশনালের মধ্যে ধ্যানচাঁদ ট্রফি ইম্পর্টেন্ট আছে, ইন্দিরা গোল্ড কাপ ইম্পর্টেন্ট রয়েছে, মোদি গোল্ড কাপ ইম্পর্টেন্ট রয়েছে, নেহেরু ট্রফি ইম্পর্টেন্ট রয়েছে, প্রত্যেকটাই প্রায় ইম্পর্টেন্ট রয়েছে। আর যদি আমরা ইন্টারন্যাশনালে দেখি, ইন্টারন্যাশনালে আপনাদের মাথায় রাখতে হবে এখানে আজিয়ান কাপ, এটা মাথায় রাখলেই হবে। ক্রিকেটের ক্ষেত্রে আপনাকে ন্যাশনাল ট্রফি মাথায় রাখতে হবে, সাহারা কাপ, রঞ্জিত ট্রফি, বিজয় হাজারে ট্রফি, তারপরে নেহেরু কাপ রয়েছে। আর ইন্টারন্যাশনাল ট্রফিতে আপনাদের একটা টাস্ক থাকবে, কোন কান্ট্রির সাথে কোন কান্ট্রির ক্রিকেট ম্যাচকে কি বলা হয়। যেমন এক্সাম্পল হিসেবে দিচ্ছি, অস্ট্রেলিয়া ইংল্যান্ডের সাথে যে ক্রিকেট ম্যাচ, সেগুলোকে কি, সেই সিরিজটার নাম কি? ভারত অস্ট্রেলিয়ার সাথে ক্রিকেট ম্যাচ, তার সিরিজটার নাম কি? এগুলোকে কিন্তু আপনাদের গুগল করে একটু দেখে নিতে হবে, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট থাকে। ফুটবলে কি, ফুটবলে কিন্তু কি কি রয়েছে, গ্রে কাপ রয়েছে, রোভার্স কাপ রয়েছে, সন্তোষ ট্রফি রয়েছে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। টেবিল টেনিসে কী রয়েছে? টেবিল টেনিসটা পরীক্ষার জন্য অতটা ইম্পর্টেন্ট নয়, সাধারণত পরীক্ষা কিন্তু দেখা যায় না। নেক্সট, প্রথম সাধারণ উদ্দেশ্যে ইলেকট্রনিক কম্পিউটার এনিয়াকের পুরো নাম কি? তো এনিয়াকের পুরো নাম পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট। তবে এনিয়াকের পুরো নামের থেকে এনিয়াক, এটা যে একটা প্রথম আমাদের ইলেকট্রনিক কম্পিউটার, সেটা আরও বেশি ইম্পর্ট্যান্ট। পরীক্ষায় ডাইরেক্টলি কোশ্চেন চলে আসে, প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি? তো কারেক্ট অ্যান্সার কিন্তু এনিয়াক, আর এটা কিন্তু ফার্স্ট জেনারেশনের কম্পিউটার। তো এনিয়াকের ফুল ফর্ম কি? এনিয়াকের ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন কম্পিউটার। এবারে আমরা কম্পিউটার জেনারেশনগুলো সম্পর্কে একটু দেখে নেব, পরীক্ষায় কিন্তু চলেই আসতে পারে কম্পিউটারের জেনারেশন সম্পর্কে। কম্পিউটারটা এখনও পর্যন্ত 5টা জেনারেশন আছে। কম্পিউটারের যে প্রথম জেনারেশন 1945 থেকে 54 বা 1940 থেকে আমরা 1955 এই অ্যারাউন্ডে দেখি, কখনোই কিন্তু কোনো জায়গায় টাইম পিরিয়ডটা সেম আপনারা পাবেন না। কোনো কোনো বই বা কোনো কোনো আর্টিকেলের অনুযায়ী কিন্তু টাইম পিরিয়ডটা একটু আলাদা আপনারা দেখতেই পাবেন। তো প্রথম যে জেনারেশন, সেখানে কিন্তু ভ্যাকুয়াম টিউব ইউজ করা হতো। কম্পিউটারের টেকনোলজিতে কিন্তু ভ্যাকুয়াম টিউব ইউজ করা হতো, এবং সফটওয়্যারে এখানে ল্যাঙ্গুয়েজ যেটা, সেটাকে বলবো মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ সবচেয়ে লো লেভেলের ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ কিন্তু 0 আর 1-এর মাধ্যমে ইউজ করা হতো। আর এক্সাম্পল হচ্ছে এনিয়াক, একটু আগে আমরা যেটা দেখলাম। সেকেন্ড জেনারেশনের কম্পিউটার, যেটা 1955 থেকে 1964 পর্যন্ত, এখানে কিন্তু ট্রানজিস্টারের টেকনোলজি ইউজ হতো, এবং এখানে কিন্তু সফটওয়্যার কি ইউজ হতো? ফোরট্রান। ফোরট্রান এটাও মেশিন ল্যাঙ্গুয়েজ ছিল, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ। IBM 7090। থার্ড জেনারেশনে ট্রানজিস্টার থেকে কিন্তু একটু উন্নত হলো, সেটা গেল ইন্টিগ্রেটেড সার্কিট। থার্ড জেনারেশনে ইন্টিগ্রেটেড সার্কিটের দিকে কিন্তু গেল। ফোর্থ জেনারেশন 1975 থেকে 90, এখানে হয় VLSI, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট। খুব বড় মাত্রায় ইন্টিগ্রেটেড সার্কিট ইউজ করা হলো ফোর্থ জেনারেশনের কম্পিউটার। এখানে মাল্টিপারপোজ OS, কম্পাইলার এনভায়রনমেন্টস, এগুলো কিন্তু তৈরি করা, এইগুলো কিন্তু সফটওয়্যার ইউজ করা হতো। এক্সাম্পল আপনার সাইডে দেখতে পাচ্ছেন। আর ফিফথ জেনারেশনের কম্পিউটার এখন কিন্তু যেটা ইউজ হচ্ছে, এখন অ্যাকচুয়ালি ফোর্থ জেনারেশন চলছে, ফিফথ জেনারেশনে AI রয়েছে ফিফথ জেনারেশনের মধ্যে। ফিফথ জেনারেশন এখনও কিন্তু সম্পূর্ণভাবে ডেভেলপ হয়নি। ফিফথ জেনারেশনে রয়েছে ULSA, আলট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেশন বা আলট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট। এই হচ্ছে কম্পিউটারের 5টা জেনারেশন। পরীক্ষায় ইম্পর্টেন্ট, পরীক্ষায় সাধারণত জিজ্ঞাসা করা হয় কোন টেকনোলজি ইউজ করা হতো। তো এগুলো আপনাদের ভালো করে পড়তে হবে। আমি এতগুলো কোশ্চেন, 15টা মাত্র কোশ্চেন দিলাম, কিন্তু 15টা কোশ্চেনের সাথে আমি এখানে আপনাদের আরও 60 থেকে 70টা কোশ্চেন কিন্তু আলোচনা করে দিয়েছি। এগুলো যদি লেকচারগুলো যদি রেগুলার আপনারা দেখতে থাকেন, তাহলে কিন্তু এগুলো বারবার পড়ে আপনাদের কিন্তু রিভিশন হয়ে যাবে, এবং এর মধ্যে থেকেই কিন্তু কোশ্চেন চলে আসবে। কারণ পরীক্ষায় কিন্তু খুব ডেপথে গিয়ে খুব হাই লেভেলের কোশ্চেন কিন্তু জিজ্ঞাসা করা হবে না।